নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অজিত পুততুণ্ডুর লেখা রাজা সাহেবের গাড়ি। শুরু হচ্ছে আজকের গল্প রাজা সাহেবের গাড়ি। অহিন আর তুহিন দুই ভাই, আপন ভাই নয়, জেঠতুতো খুড়তুতো। অহিন তুহিনের চেয়ে 2 মাসের বড়। সেই হিসেবে অহিন তুহিনের দাদা। ওরা দুজনে হরিহর আত্মা, একই সঙ্গে লেখাপড়া করে দুজনে। ওরা এই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেছে। দুই ভাইয়ের শখ মোটর গাড়ি চালিয়ে প্রথমে ভারত ভ্রমণ করবে এবং তারপরে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়বে। সেই উদ্দেশ্যেই তারা মাঝে মধ্যে ঠাকুরদার পুরনো অস্টিনখানা নিয়ে বেরিয়ে পড়ে। অবশ্যই তাদের দুজনেরই গাড়ি চালানোর লাইসেন্স আছে। বিএসসি পাস করার পর ঠাকুরদার গাড়িখানা নিয়ে আবার বেরিয়ে পড়েছে তারা। তাদের এই গাড়িখানা ঠিক যেন পোষ মানা পশুর মতো, চলতে ফিরতে কোনো রকম গোলমাল করে না। অহিনরাও যেমন তার শরীরের অবস্থা বোঝে, সেও যেন তেমনি অহিনদের অবস্থা বুঝতে পারে। একবার তো ওরা একদল ডাকাতের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল পুরনো এই অস্টিন গাড়িটার জন্যেই। রাত তখন অনেক, প্রায় 1টা। ওরা ফিরছিল বসিরহাটের এক বন্ধুর বাড়ি থেকে। দিব্যি ছুটছিল গাড়িটা। ছুটতে ছুটতে হঠাৎ ক্যাঁচ কোঁচ করে থেমে গেল। ওরা লক্ষ্য করলো গাড়িতে তেল নেই। এইদিকে জায়গাটা জনমানব শূন্য, পেট্রোল পাম্প তো দূরের কথা। ওরা মাথায় হাত দিয়ে বসলো, এদিকে জায়গাটা জনমানব শূন্য। ঠিক সেই সময় ওরা লক্ষ্য করলো 3 মুস্কো চেহারা ডাকাত একটা মোটা গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে তেড়ে আসছে। 3জনের হাতে রয়েছে ছোড়া। ডাকাতদের দেখে ওরা কিছু না ভেবে গাড়িতে স্টার্ট দিল। গাড়িটাও যেন অবস্থাটা বুঝে নিয়েই লাগলো চোঁ চোঁ দৌড়। দৌড়তে দৌড়তে 5 মাইলের মাথায় এক পেট্রোল পাম্পের সামনে এসে হাঁপাতে লাগলো। পেট্রোল নিয়েও গাড়িটাকে সেদিন অনেকক্ষণ জীরণ দিয়েছিল ওরা। সব শুনে অহিন তুহিনের ঠাকুরদা বলেছিলেন, এরকমটা তো হবেই। গাড়িটা যার কাছ থেকে পেয়েছিলাম তিনি যে সাধক মানুষ ছিলেন, রীতিমতন সিদ্ধ পুরুষ। তা সেই সাধকের অস্টিনটাই ওদের রীতিমতন ঝামেলায় ফেলে দিয়েছিল। দেওঘর আর ত্রিকুট পাহাড়ের মাঝখানের একটা জায়গাতে। তখন রাত প্রায় প্রায় 1টা। বসিরহাটের সময়টা যা ছিল ঠিক তাই। জায়গাটা একেবারে নির্জন, দূরে বা কাছে কোথাও কোনো লোকের চিহ্ন নেই। এদিকে ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গাড়িটার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যেতেই তুহিন স্টিয়ারিং এর হুইল হাত রেখে বলল, অহিন্দা, ব্যাপারটা গোলমালে। বসিরহাটে সেই একই টাইম, 12টা 50। ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, কোনো ঝামেলা হবে না তো? অহিন গাড়ি থেকে নামতে নামতে বলল, মনে হচ্ছে কুসংস্কার ঝেড়ে ফেললো তো। তন্ত্রের বইটাই পড়ায় তোর কাল হয়েছে দেখছি। বলে সে গাড়ির বনেট খুলে কলকবজার এটা ওটা নাড়াচাড়া করতে লাগলো। তারপর এক সময় হতাশা সুরে বলল, তুহিন, জটিল কেস, মনে হচ্ছে বড়সড় গোলমাল। আমাদের বিদ্যেই কুলোবে না, মেকানিক চাই। তুহিন আতঙ্কিত হয়ে বলল, তাহলে কি হবে? কাছে পিঠে কোনো লোকজন আছে বলে তো মনে হচ্ছে না। সারা রাত এখানে পড়ে থাকতে হবে নাকি? অহিন গাড়ির সিটের ওপর বসে গা মাথা মুছতে মুছতে বলল, এখন একমাত্র ভরসা ঠাকুরদার সেই তন্ত্রসিদ্ধ পুরুষ যার কাছ থেকে ঠাকুরদা এই গাড়িটা পেয়েছিলেন। আঙুলে একটা টুস্কি দিয়ে বলল, তিনি কে তা অবশ্যই আমাদের জানা নেই। তুহিন সামান্য অসন্তোষে সুরে বলল, ব্যাপারটা ঠাট্টা করে উড়িয়ে দিও না। যাই বলো, বসিরহাটের ঘটনা কিন্তু পুরোপুরি অলৌকিক। তেল ছাড়া গাড়ি চললো, এটা কি তুমি কি ব্যাখ্যা করবো বলো তো? তেল ছাড়া মোটর গাড়ি আর প্রাণীর ঘোড়া তো একই কথা। অহিন হালকা সুরে বলল, তাহলে এক কাজ করো, তুই বরং মনে মনে সেই সিদ্ধ পুরুষকে স্মরণ করে আমাদের উদ্ধারের কথা বলো। অন্তত বল যে কাছে পিঠে কোথাও যেন রাত্রির মতো একটা আশ্রয় যেন পেয়ে যেতে পারি। তুহিন ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যি এই মুহূর্তে যদি একটা ভালো বাড়ির খোঁজ পাওয়া যেত, কি মজাই না হতো। সত্যি কথা বলতে কি,
আমি মনে মনে একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি। তুহিনের কথা শেষ হতে না হতে ওরা লক্ষ্য করলো ওই বৃষ্টির মধ্যে নির্জন পথ ধরে কেউ যেন টর্চ জেলে ওদের দিকে এগিয়ে আসছে। লোকটির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস পেলে অহিন বলল, যাক, অন্তত একটা লোকের দেখাও পাওয়া গেল, নিশ্চয়ই স্থানীয় কেউ। এর কাছ থেকে কোনো সাহায্য পেয়ে পাওয়া যেতে পারে। মহেন্দ্রের আলোচনার মধ্যেই লোকটি গাড়িটির কাছে চলে এলো। গাড়ির একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে জানালার মুখ বাড়ালো। অহিন রায় এবার টর্চের আলোয় স্পষ্ট করে লোকটিকে দেখলো। লোকটির পোশাক পরিচ্ছদ দেখে মনে হলো কোনো ধনীর বাড়ির দারোয়ান। তার মাথায় পাকড়ি, খাকি প্যান্ট শার্ট, কোমরে তকমাওয়ালা চামড়ার বেল্ট, ইয়া বড় কাঁচা পোকা গোপ। লোকটি বেশ বিনয়ের সঙ্গে বলল, স্যার, আপনারা বাঙালি তো? অহিন কৌতূহলী হয়ে বলল, হ্যাঁ, আমরা বাঙালি, কিন্তু আপনি কে, কোত্থেকে আসছেন? লোকটি বিনীতভাবে উত্তর দিল, আগে রাজা সাহেব আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। রাজা সাহেব? কিন্তু তিনি চিনলেন কি করে? তুমি চোখ সূক্ষ্ম করে প্রশ্ন করল। লোকটি একই ভঙ্গিতে উত্তর দিল, উনি দোতলার জানলায় দাঁড়িয়ে দেখছেন আপনাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। অহিন আর তুহিন প্রায় একই সঙ্গে বলে উঠল, দোতলা থেকে? এখানে দোতলা বাড়ি কোথায়? দুপাশে তো মাঠে জঙ্গল দেখছি। লোকটি গোপের ফাঁক দিয়ে অদ্ভুত মুচকে এসে বলল, ওই তো বাড়ি, ওই যে, বলে রাস্তার ধারে একটা গাছের দিকে দেখালো। অহিনরা প্রথমটা কিছু ঠাহর করতে পারলো না। তারা বলতে যাচ্ছিল, কই কিছু তো। ঠিক তখনই আকাশে বুক ছিঁড়ে বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোয় ওরা লক্ষ্য করলো অদূরে রাস্তার ধারে একটা সুন্দর বাড়ি। অহিন তুহিনের মুখের দিকে তাকিয়ে বলল, অবাক কাণ্ড তো, এত কাছে এমন একটা বাড়ি, অথচ আমাদের নজরেই আসেনি। কি হয়? লোকটি এবার সামান্য অধৈর্যের সঙ্গে বলল, এবার চলুন স্যার, রাজা সাহেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। গাড়ির জন্য ভাববেন না, এখানে আপনাদের গাড়ির কেউ কোনো ক্ষতি করবে না। অহিন বলল, কিন্তু এই বৃষ্টিতে একটা ছাতায় তিনজনে যাব কি করে? লোকটি গোপের ফাঁকে আবার সে অদ্ভুত হাসি হাসলো। তারপর বলল, কিচ্ছু ভাববেন না স্যার, আমার সঙ্গে আরো দুখানা ছাতা আছে, আপনাদের জন্য এনেছি। বলে বাঁ বগলের তলায় চেপে ধরা আরো দুখানা ছাতা দেখালো। তুহিন বলল, এই রাজা সাহেব কি সত্যি অদ্ভুত মানুষ? গাড়িতে যে দুজন মানুষ আছে তাও লক্ষ্য করেছেন? লোকটি গম্ভীরভাবে মাথা দোলাতে দোলাতে বলল, হ্যাঁ স্যার, রাজা সাহেব অদ্ভুত মানুষ। আপনারা কথা বললেই তা বুঝতে পারবেন। তাহলে বেরিয়ে আসুন স্যার, এই ধরুন ছাতা। অহিন আর তুহিন এবার বাইরে বেরিয়ে এলো। সঙ্গে নিল ওদের 3 ব্যাটারির বড় টর্চটা। সামান্য এগোতেই বাড়িটা পেয়ে গেল। বিদ্যুতের আলোয় বাড়িটাকে যত ভালো মনে হয়েছিল, টর্চের আলোয় দেখলো বাড়িটা তার চেয়ে আরো অনেক ভালো। কেউ যেন রং তুলি দিয়ে বাড়িটাকে কাগজের ওপর এঁকে রেখেছে। কল্পলোকের বাড়ি যেন। তুহিন অবাক হয়ে বলল, আমি একটু আগে এইরকম একটা বাড়ির কথা ভাবছিলাম। আমার মনের ভিতরে এরকম একটা বাড়ির ছবি ছিল। বাড়ির দরজা খোলাই ছিল। ওরা একটা হল ঘরে এসে দাঁড়ালো। ইংরেজ আমলের দামি আসবাবপত্রের ঘরটা সাজানো, তবে কোনো কিছুই পুরনো বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন সদ্য কেনা। ঝাড় লন্ঠন থেকে শুরু করে কাজ করা টেবিল সোফা সব। দারোয়ান গোছের লোকটি সোফার দিকে তাকিয়ে বলল, আপনারা বসুন স্যার, রাজা সাহেব এখনই চলে আসবেন। দারোয়ানের কথা শেষ হতে না হতে রাজা সাহেবের আবির্ভাব হলো। আসলে উনি আগেই ভেতরের দিকে দরজায় এসে দাঁড়িয়েছিলেন, কেউ তা লক্ষ্য করেননি। রাজা সাহেবকে চিনিয়ে দেবার প্রয়োজন হলো না। গৌরবর্ণের দীর্ঘদেহী মানুষটি যে রাজা সাহেবই হবেন এটা ওরা ধরেই নিল। রাজা সাহেবের পোশাক কিন্তু রাজা বাহাদুরের মতো নয়। পরনে লাল রঙের সিল্কের লুঙ্গি আর গায়ে লাল রঙের সিল্কের আলখাল্লা। দাড়ি গোপ কামানো, মাথায় চুল ছোট করে ছাঁটা। বয়স 40-42-এর বেশি হবে না। রাজা সাহেব মৃদু হেসে শান্ত অথচ গমগমে গলায় বললেন, আমার নাম হরিপ্রতাপ সিং। লোকে আমাকে ধলভূমগড়ের রাজা বলে জানে। তোমাদের গাড়িটা খারাপ হলো দেখে দারোয়ানকে পাঠিয়েছিলাম। তোমরা অখুশি হওনি তো? অহিন আর তুহিন প্রায় একই সঙ্গে বলে উঠল,
অখুশি হব? কি কথা বল? সত্যি কথা বলতে আমরা অভিভূত হয়েছি এত রাত্রে এইভাবে। রাজা সাহেব হেসে বললেন, দাড়ি তো আর কথা হয় না, তোমরা বসো। তোমাদের কিন্তু তুমি বলছি, কিছু মনে করলে না তো? অহিনরা একসঙ্গে বলে উঠল, জি 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 জি, আর কিছু মনে করবো কেন, আপনি বয়োজ্যেষ্ঠ। রাজা সাহেব একটা সোফায় বসলেন, সঙ্গে সঙ্গে ওরাও বসলো। আর ঠিক তখনই বড় ঝাড়লন্টন থেকে সবকটা আলো একসঙ্গে জ্বলে উঠলো। মনে হলো গোটা ঘর যেন আনন্দে হেসে উঠলো। রাজা সাহেব বললেন, তাহলে তোমরা একটু চা খেয়ে নাও, শরীরটা চাঙ্গা হয়ে উঠবে। অহিনরা বলতে যাচ্ছিল যে চায়ের প্রয়োজন নেই, কিন্তু কথা বলার আগেই ওরা দেখলো রূপোর ট্রের ওপর দুটো সুদর্শন কাপে চা এনে হাজির হয়েছে সেই দারোয়ান। লোকটি কখন গেল, কখন চা আনলো, ওরা তা খেয়ালই করেনি। চায়ের গন্ধে চারদিক ভুরভুর করছে। অগত্যা অহিন আর তুহিন চায়ে চুমুক দিল। সত্যি অপূর্ব চা। রাজা সাহেব একটা দেওয়ালের দিকে আঙুল তুলে বললেন, লোকটিকে চিনতে পারো? অহিনরা দেখলো দেওয়ালের একটা বিরাট তৈলচিত্র, তাদের ঠাকুরদার ছবি। ছবির মানুষটির বয়স 40-42-এর বেশি হবে না, দাড়ি কামানো, কিন্তু সুন্দর একজোড়া গোঁফ। অহিনরা একসঙ্গে বলে উঠল, ও, উনি তো আমাদের ঠাকুরদা, কিন্তু এখানে ওর ছবি এলো কি করে? রাজা সাহেব বললেন, তোমাদের ঠাকুরদা ওটা সাধন, আর আমি একসঙ্গে আইন পড়তাম, যে সাধন আইনটাই জীবিকা হিসাবে বেছে নিল, আর আমি। আপনাকে দেখে তো এত বয়স বলে মনে হয় না, বলল তুহিন। তা ঠিক, তবে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে আমার মধ্যেও বয়সের চাপ পড়েছে। তোমরা আমাকে অল্প বয়সী বলে মনে করছো, তাই বয়সটা কম দেখছো। রাজা সাহেবের কথা শেষ হওয়ার পর ওরা ভালো করে রাজা সাহেবকে লক্ষ্য করলো। অবাক হয়ে দেখলো সত্যিই তাই। রাজা সাহেবের চুলগুলো প্রায় সবই সাদা, মুখে বয়সের অসংখ্য রেখা, দেখলেই বোঝা যায় 80-র উপরে বয়স। অথচ এত কোনো এসব ওদের নজরে পড়েনি। রাজা সাহেব ওদের চোখ মুখের অবস্থা দেখে সামান্য হাসলেন কেবল। ততক্ষণে ওদের চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। চা খাওয়া শেষ করে অহিনরা তাকিয়েছিল রাজা সাহেবের দিকে। রাজা সাহেব অন্যদিকে তাকিয়ে সামান্য সময় চুপ করে থেকে বললেন, সাধনের সঙ্গে আমার কেমন বন্ধুত্ব ছিল শুনবে? রাজা সাহেব কথাটা বলতেই অহিনদের সামনে দৃশ্যপট হঠাৎ করে বদলে গেল। সিনেমার পর্দায় যেমন মুহূর্তে দৃশ্যপট বদলে যায়, ঠিক তেমনি দ্রুতভাবে সবকিছু বদলে গেল। অহিনরা দেখলো সুদৃশ্য আসবাবপত্রে সাজানো একটা সুন্দর ঘর। ঘরের মধ্যে কালো রঙের স্যুট পরে দাঁড়িয়ে আছেন ওদের ঠাকুরদা সাধন সরকার। তার বয়স 40-42। সামনে রাজা সাহেব দাঁড়িয়ে, তার বয়সও 40 কোঠায়। রাজা সাহেবের পরনে লাল লুঙ্গি আর লাল আলখাল্লা। ওদের পিছনে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে, তাতে মাস দেখা যাচ্ছে, সেপ্টেম্বর আর সাল 1950। রাজা সাহেব ঠাকুরদাকে বলছেন, না ভাই, মন আর সংসার করতে চাইছে না, থাকতেও চাইছে না সংসারে। মায়ের ডাকে সাড়া না দিয়ে আর পারবো না। আমার ছোট ভাই রইলো, তোমরা রইলে, কারোর কোনো অসুবিধা হবে না। তবে কি জানো, নতুন গাড়ির অস্টিনটা, মানে নতুন যে গাড়িটা অস্টিন, গাড়িটার উপর আমার খুব মায়া আছে। ওটা আমি তোমাকেই দিয়ে যাচ্ছি, দানপত্রে লিখে রেখে দিচ্ছি। গাড়িটাকে ভাই যত্নে রেখো কিন্তু। ওই যে তোমাদের গাড়ি। রাজা সাহেব আঙুল তুলে জানলার বাইরে দেখালেন। অহিনদের সামনে দৃশ্যপট আবার বদলে গেল। ওরা দেখলো একটা বিশাল বাড়ি, লনে ওদের সেই অস্টিন গাড়িটা দাঁড়িয়ে আছে, তবে একেবারে নতুন। রোদ্দুর লেগে ঝকঝক করছে। তুহিন স্থানকাল ভুলে চিৎকার করে উঠল, অহিনদা, ওই যে আমাদের গাড়ি। অহিন গম্ভীরভাবে বলল, তাই তো। অহিনের কথার সঙ্গে সঙ্গে দৃশ্যপট আবার বদলে গেল। ওরা দেখলো সামনে সোফায় একইভাবে বসে আছেন রাজা সাহেব। তাকে দেখে ওদের আবার মনে হলো রাজা সাহেবের বয়স 40-42-এর বেশি নয়। রাজা সাহেব মুচকি এসে বললেন, শুনলে তো তোমাদের ঠাকুরদাই গাড়িটা কিভাবে পেয়েছিলেন? অহিন ধাঁ করে বলল, শুনলাম কোথায়, দেখলাম, বলুন। আচ্ছা, আপনি কি প্রজেক্টটা চালিয়ে আমাদের সিনেমা দেখালেন? রাজা সাহেব প্রাণ ভরে কিছুক্ষণ হাসলেন, তারপর বললেন,
তোমাদের মাথায় কেবল বিজ্ঞান করে, তাই না? কিন্তু বিজ্ঞান জানে না এমন অনেক জিনিসও আছে। তা কি জানো তোমরা? একটু থেমে বললেন, সিনেমা নয়, এটা তোমরা তোমাদের মনের চোখ দিয়ে দেখছো। আসলে কান দিয়ে যা শুনছো, মন তাই ছবির আকারে দেখছে। সে যাক, আসল কথা বলি, বুঝলে, ওই অস্টিন গাড়িটার ওপর আমার এখনো খুব মায়া আছে। মাঝে মাঝেই ওটাকে আমার দেখতে ইচ্ছা করে। তোমাদেরও তাই বলি, ওকে খুব যত্নে রেখো। আমি বলছি, তোমরা ওই গাড়ি নিশ্চয়ই পৃথিবী ভ্রমণে বের করতে পারবে। শরীর মন সুস্থ রেখে চেষ্টা চালিয়ে যাও। রাজা সাহেব বললেন, দারোয়ান বলো দারোয়ান, আবার বন্ধু বলো বন্ধু, ওই যুধিষ্ঠিরই আমার সব। ও সব করতে পারে। তোমাদের গাড়িটাও ওই সারিয়ে রেখেছে, তোমরা এবার যাও। কথাটা বলেই রাজা সাহেব দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, প্রয়োজনে 100 মাইল বেগে গাড়ি ঠেলে নিয়ে যেতে পারে। কথাটা বলেই বাড়ি থেকে পা বাড়ালেন। অহিনরাও উঠে পড়ল। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, আকাশও পরিষ্কার ঝকঝকে। ওরা খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে এলো। ফিরে গাড়িতে স্টার্ট দিয়ে দেখলো সত্যি গাড়িটা সারানো হয়েছে। গাড়িতে স্টার্ট দিয়েই তুহিন বলে উঠল, ওই যা, রাজা সাহেবের টেবিলের ওপর টসটা রয়ে গেছে যে। অতএব গাড়ি রেখে আবার ছুটল ওরা। কিন্তু কোথায় কি সভ্য বা অত বড় বাড়িটার কোথাও কোনো চিহ্ন মাত্র নেই, যেন ডানা মেলে উড়েই গেছে সেটা। তুহিন এদিক ওদিক তাকিয়ে দেখল, বলল, ব্যাপারটা ভুতুরে নয় তো? আমরা হয়তো ভূতের পাল্লায় পড়েছি। অহিন প্রায় ধমকে সুরে বলল, তা কখনো হয়? তাহলে তো ছাতাও তো মিথ্যে হবে। আর ছাতা মিথ্যে হলে আমাদের জামা প্যান্ট নিশ্চয়ই ভিজে থাকতো। তাছাড়া চায়ের স্বাদ এখনো জিভে লেগে আছে। তা নয়, আমরা নিশ্চয়ই জায়গা ভুল করেছি। জায়গা ভুলেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, ওরা কিন্তু রাজা সাহেবের বাড়িটা আর খুঁজে পেল না। বাড়িটা না পেলেও টর্চটা অবশ্যই পেল। ফিরে এসে দেখলো টর্চটা গাড়ির সিটের ওপর পড়ে আছে। তুহিন ফিস করে বলল, অহিন্দা, রাজা সাহেব নিজ্ঞাত ভূত। অহিন গম্ভীরভাবে বলল, ঠাকুরদাকে বলে ব্যাপারটাকে বুঝতে হবে। বাড়ি ফিরে ওরা ঠাকুরদাকে সব বলল। ঠাকুরদা শুনে হয়ে বললেন, একটু থেমে আবার বললেন, অত বড় মানুষ অথচ গাড়ির কোনো মায়া এখনো ছাড়তে পারেননি। বেচারা মরেও শান্তি নেই। অহিন তুহিন বলে উঠল, রাজা সাহেব মারা গেছেন? ঠাকুরদা ধীরে ধীরে বললেন, হ্যাঁ, দেওঘরে 1951 সালে প্রথমে হরিপ্রতাপ এবং তার 7 দিন পর যুধিষ্ঠির। ঠাকুরদার কথা শুনে অহিন তুহিনের সারা শরীর শিউরে উঠল। ওরা সভয়ে বলে উঠল, তার মানে আমরা সারা রাত ভূতের সঙ্গে ছিলাম? ভূত আমাদের চা খাইয়েছে? অবাক কাণ্ড। ঠাকুরদা এই কথার উত্তর না দিয়েই গম্ভীর মুখে বললেন, এখন থেকে হরিপ্রতাপের অস্টিনটা গ্যারেজেই থাকবে। ওকে কেউ ওতে চড়তে পারবে না। শেষ হলো আজকের প্রথম পর্ব, সঙ্গে দ্বিতীয় পর্ব, রাজা সাহেবের গাড়ি। ধন্যবাদ।